নমস্কার, নিউজ আরসিবিএস এ আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি লাবণী। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। মর্মান্তিক ঘটনা তমলুক রূপনারায়ণ চরে, মৃত শিশু দেহকে মুখে নিয়ে দাপিয়ে বেড়ালো একটি কুকুর। ফের আগুন হলদিয়ার দেবভোগ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, তদন্তে পুলিশ। ভেঙে পড়ল ঘাটালের ঝুমি নদীর পাড়, আতঙ্কে গ্রামবাসীরা। হলদিয়ার শ্রমিক বিক্ষোভ ভোজ্য তেল কারখানায়, ঘটনাস্থলে দুর্গাচক থানার পুলিশ। ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো ময়নায়, পরিচালনায় ফ্রেন্ডলি সকার কাপ কমিটি। কৃষি কথায় আজ দেখুন কৃষিক্ষেত্রে জৈব সার প্রয়োগে উদ্যোগী কৃষি দপ্তর। আসছি বিস্তারিত খবরে। আবার একটি মর্মান্তিক ও নক্কারজনক ঘটনার সাক্ষী রইল তমলুকবাসী। সোমবার বিকেলে তমলুকের 14 নম্বর ওয়ার্ডে রূপনারায়ণ নদীর তীরবর্তী এলাকায় একটি সদ্যজাত মৃত শিশুদেহকে মুখে নিয়ে দাপিয়ে বেড়ালো একটি কুকুর। প্রশাসনকে খবর দেওয়া হলেও পুলিশ আসার আগেই কুকুরটি শিশু মৃতদেহটিকে নিয়ে জঙ্গলে ঢুকে যায়। শিশুটির পরিচয় বা তাকে কোথা থেকে পাওয়া গেল কিছুই জানা যায়নি। পুরো ঘটনাটি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। তমলুকের 14 নম্বর ওয়ার্ডের স্টিমার ঘাটে রূপনারায়ণ নদীর চরে সকালে বা বিকেলে শহরের মানুষ যেখানে ভিড় জমায়, সোমবার বিকেলে ঠিক সেই জায়গায় সদ্যজাত একটি মৃত শিশুদেহকে মুখে নিয়ে প্রায় 1 ঘন্টা দাপিয়ে বেড়ালো একটি কুকুর। স্থানীয় মানুষ বা প্রশাসন এ নিয়ে খুব একটা ভ্রুক্ষেপ করেনি। আমরা তো হচ্ছে যে ওই 3টার সময় দেখলাম। 3টার সময় কি দেখছেন? ওই কুকুরটা মুখে নিয়ে যাচ্ছে। কোথা থেকে নিয়েছে তাই জানি, ওই নিয়ে যাচ্ছে, এইখানে দেখছি। প্রশাসন থেকে জানানো হয় ঘটনাস্থলে এরকম কিছু দেখা যায়নি, কারণ প্রশাসনকে খবর দেয়া হলেও যখন পুলিশ ঘটনাস্থলে আসে ততক্ষণে কুকুরটি দেহটি নিয়ে জঙ্গলে ঢুকে যায়। পুরো ঘটনাটি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। কুকুরটি শিশুদেহটি পাওয়ার সময় শিশুটি মৃত ছিল না জীবিত, কিংবা দেহটি কোথা থেকে পেয়েছে তাও অজানা। একটা সময় এসে দেখছি ওইখানে পড়ে আছে বাচ্চাটা। আচ্ছা, কুকুর মুখে করে টেনে এনে রাখছে ওখানে। আচ্ছা আচ্ছা, তারপরে আপনারা কি এখান থেকে তাড়ালেন? হ্যাঁ, কুকুরকে তাড়াতে কুকুর মুখে করে নিয়ে বনে ঢুকে গেছে। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। কেউ বলছেন নদীতে দেহটি ফেলে দেওয়া হয়েছিল, তারপর কুকুর সেটি নিয়ে এসেছে। তমলুকের 9, 10, 11, 12 বা 14 নম্বর এই ওয়ার্ডগুলিতে বেশ কিছুদিন ধরেই সদ্যজাত মৃত শিশুদেহ পড়ে থাকার ঘটনা ঘটে চলেছে। সোমবার এই নক্কারজনক ঘটনা আরও একবার সেই দৃষ্টান্তই প্রকাশ করল। আমি ওই 2:30টার দিকে দেখেছি। 2:30টার দিকে? মানে কোথায় পড়েছিল? কোথায় দেখি না, কুকুর যখন নিয়ে এলো তখন দেখলাম। কুকুর নিয়ে এলো? হ্যাঁ, কুকুর টেনে নিয়ে এসছে। ও খুব সম্ভবত নদীর থেকে টেনে নিয়ে এসছে। নদীর থেকে টেনে নিয়ে এসছে। কখন কে ফেলেছে তা জানি না। আমরা এসে দেখলাম যে ওখানে কুকুরটা এনে ফেললো, তাই পড়েছিল অনেকক্ষণ। তারপরে এই অবস্থা এদের তুমি দেখলে। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ আরসিবিএস। ফের আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হলদিয়া পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম নগরের দেবভোগ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। দমকলের একটি ইঞ্জিন প্রায় 30 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হলদিয়া থানার পুলিশ ও দমকল আধিকারিকেরা ঘটনার তদন্ত শুরু করেছে। হলদিয়া পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম নগরে দেবভোগ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে এলাকার মানুষ স্বাস্থ্য কেন্দ্রের ভেতর থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখতে পায়। দমকল দপ্তরকে খবর দেওয়া হলে দমকলের একটি ইঞ্জিন প্রায় 30 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হলদিয়া থানার পুলিশ। তবে কিভাবে আগুন লাগলো তা জানা যায়নি। পুলিশ ও দমকলের আধিকারিকরা ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার বিমল নস্কর জানিয়েছেন, আগুনের ঘটনার পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্রের ভেতরে বেশ কিছু জিনিসপত্র ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে। প্রাথমিক ধারণা, কেউ বা কারা রাতের অন্ধকারে স্বাস্থ্য কেন্দ্রে ভাঙচুরের পাশাপাশি আগুন লাগিয়ে দেয়। পুরো ঘটনার তদন্তের দাবি জানানো হয়েছে প্রশাসনের কাছে। এই স্বাস্থ্য কেন্দ্রটি প্রতিদিন খোলা থাকলেও রাতে পরিষেবা বন্ধ থাকে। রাতে কেউ স্বাস্থ্য কেন্দ্রে থাকে না। রাতে স্বাস্থ্য কেন্দ্রে কেউ না থাকার কারণেই এই ধরনের ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা। আমি এসে দেখলাম যে হাসপাতালে পুড়ে গেছে বলে স্থানীয় জনগণ বলছে। পুলিশ উপস্থিত আছে, পুলিশ কর্তৃপক্ষ, এবং তারা আগে থেকেই মানে
দমকল বাহিনীকে এনে দেখাশোনা মানে আগুনটাকে নিভাপিত করেছে। আর স্থানীয় জনগণ এইগুলোকে নিভিয়ে এগুলো দেখছে। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে হবে, এখন বলতে পারছি না। এমনি স্বাভাবিকভাবে যেগুলো দেখা যাচ্ছে যে আমাদের সমস্ত ইউটিলাইজ জিনিসগুলো, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সব ভেঙে নষ্ট করে দিয়েছে। রঞ্জন মাইতি রিপোর্ট, নিউজ RCBS। আগাম পুজোর আনন্দে যখন মাতোয়ারা জেলাবাসী, তখন বানভাসী হওয়ার আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন পশ্চিম মেদিনীপুর ঘাটালের মনসুকা গ্রামের মানুষ। সোমবার রাতে হঠাৎই ভেঙে পড়ে গ্রামের পাশ দিয়ে বয়ে চলা ঝুমি নদীর পাড়। একটুর জন্য রক্ষা পায় ভাষাপোল ও পাশাপাশি ঘরবাড়ি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় বিধায়ককে এ ব্যাপারে জানানো হলেও পাড় সংরক্ষণের কোনো উদ্যোগই নেওয়া হয়নি। পুজোয় ফের বানভাসী হওয়ার আশঙ্কা ঘাটালবাসীর। নদীর পাড় ভাঙায় আতঙ্কিত পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার মনসুকা গ্রামবাসী। উল্লেখ্য, গত প্রায় 1 মাস আগে কংসাবতী ও ডিভিসি থেকে জল ছাড়ায় প্লাবিত হয়েছিল চন্দ্রকোনা, দাসপুর সহ ঘাটালের বেশিরভাগ অংশ। ভেঙে পড়েছিল 5টি কাঁচা বাড়িও। সেই প্লাবন কাটতে না কাটতেই ভেঙে পড়ল নদীর পাড়। আমাদের সমস্যা বলতে এই বছরের বন্যায় যেভাবে আমাদের বন্যার সময় প্রতি বছরই মেন গঞ্জ 3 নম্বর অঞ্চল, মনসুকা 3 নম্বর অঞ্চলে যে গঞ্জ অঞ্চল অফিস ব্যাংক, সেই অঞ্চল জায়গাটাকে যে গড়ে উঠেছে গঞ্জ, এই বন্যাতে আমাদের যেভাবে ধস দিয়েছে, আমরা যদি এটা রক্ষা করতে না পারি, আগামী দিন আমাদের গঞ্জটাই হয়তো খুব ক্ষতিগ্রস্ত হবে। ঘাটাল মহকুমার মনসুকা পঞ্চায়েত এলাকার ঘটনা। সোমবার রাতে হঠাৎই ভেঙে পড়ে মনসুকা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ঝুমি নদীর পাড়। খানিকের জন্য রক্ষা পেয়ে যায় পাশেই থাকা ভাষাপোল। এলাকাবাসীদের অভিযোগ, বারে বারে স্থানীয় বিধায়ককে জানানো সত্ত্বেও তিনি কোনো উদ্যোগই নেননি নদীর পাড় সংরক্ষণের। আমাদের যে মনসুকা চড়কতলা, যে আমাদের দীর্ঘদিনের জ্বলন্ত সমস্যা, যে ঝুমি নদীর উপরে ব্রিজ এবং নদীর ভাঙন রোধ, সেই জায়গাটা থেকে আমরা বিগত সরকারের আমলেও আমরা বারবার দাবি করেছিলাম। সেই জায়গাটা 34 বছর ধরে আমাদের পূরণ হয়নি। বর্তমান মামাটি মানুষের সরকারের আমলে আমাদের বিধায়ক শঙ্কর দলই এবং পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমরা জেলা পরিষদে আবেদন করেছি, ইরিগেশন দপ্তরে আবেদন করেছি। আমাদের যে এই যে ঝুমি নদীর উপরে ব্রিজ এবং মনসুকা চড়কতলার যে ভাঙন, কারণ এখানে আমরা লক্ষ্য করে দেখেছি যে মনসুকা চড়কতলাতে প্রায় 250টি দোকান এবং জিপি অফিস রয়েছে এবং ব্যাংক রয়েছে, সমবায় সমিতি রয়েছে, বিভিন্ন অফিস আদালত রয়েছে। যেভাবে ভাঙন সৃষ্টি হয়েছে আমাদের ঝুমি নদীর উপরে, বা বন্যার ফলে বা বর্ষার জল যেভাবে আমাদের এইটা নদী দিয়ে প্রভাবিত হয় বা নদীর গভীরতা যেভাবে বাড়ছে, আগামী দিনে যদি এই এই সুরক্ষা বা নদীর সংরক্ষণের, বাঁধের সংরক্ষণের ব্যবস্থা যদি না করা যায়, তাহলে কিন্তু এখানকার যে গঞ্জ গড়ে উঠেছিল এটা ধ্বংস হয়ে যাবে। কার্যত শীঘ্রই যদি নদীর পাড় মেরামত না করা হয়, তাহলে নদীর পাশে থাকা প্রায় 150টির মতন বাড়িও ভেঙে পড়বে। অন্যদিকে নদীর পাড় পরিদর্শনে যান ঘাটালের বিধায়ক শঙ্কর দলই। তিনি নদীর ভাঙন দেখে বলেন, পুজো পেরোলে এই বিষয়টি নিয়ে মন্ত্রী রাজীব ব্যানার্জির সাথে আলোচনা করে কি পদক্ষেপ নেওয়া হবে তা ঠিক করা হবে। এই ভাঙনটা আমরা অনেক বড় বন্যা দেখেছি, কিন্তু সেই বন্যাতে জানা ক্ষতি হয়েছে। এবারের বন্যা ছোট হলেও, বন্যার দিক থেকে ছোট, কিন্তু এত বন্যার স্রোত ছিল, তার ফলে বিভিন্ন জায়গায় আমাদের এই ধরনের ধস নেমেছে। এই যে ধস, এটা আমি মনে করি এটা মারাত্মক। তো আমি এটা বলতে পারি, ইতিমধ্যেই আমাদের মহকুমা যে সেচ দপ্তরের যিনি আধিকারিক, তিনি উত্তম হাজরা, তিনি ইতিমধ্যেই দেখে গেছেন, ডিপিআর করছেন। আশা করি পুজোর পরে ডিপিআর এবং স্কিম রেডি হয়ে যাবে, আমরা পুজোর পরে এই ধসের যে কাজগুলো এগুলো করতে পারবো। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। ফের শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটল হলদিয়ার একটি ভোজ্য তেল কারখানায়। ন্যায্য পাওনা ও কাজের দাবিতে সোমবার গেটের সামনে সকাল থেকেই চলে বিক্ষোভ। স্থানীয় শ্রমিকদের গুরুত্ব না দিয়ে অন্য রাজ্য থেকে শ্রমিকদের নিয়ে এসে কাজ করানো হচ্ছে। মালিক পক্ষের বিরুদ্ধে এমনই অভিযোগ শ্রমিক পক্ষের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাচক থানার পুলিশ। দীর্ঘদিন ধরে শিল্প শহর হলদিয়ায় রুচি নামক একটি ভোজ্য তেল কারখানায় শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে চলেছে। এর আগেও বহুবার শ্রমিকরা তাদের ন্যায্য পাওনার দাবি ও কাজের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। মালিক কর্তৃপক্ষ শ্রমিকদের মান্যতা না দেওয়ায় মঙ্গলবার সকাল থেকে কারখানার স্থায়ী ও অস্থায়ী শ্রমিকরা কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকে।
ফলে কারখানার উৎপাদন ব্যাহত হয়। কারখানার গেটের সামনে শ্রমিকদের বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাচক থানার পুলিশ। শ্রমিকদের অভিযোগ, স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগত শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছে। সেই সাথে কারখানার স্থায়ী ও অস্থায়ী শ্রমিকদের সাথে কারখানা কর্তৃপক্ষ খারাপ ব্যবহার করছে। অনেককে বকেয়া টাকা এখনো দেয়নি। কারখানা কর্তৃপক্ষ যদি শ্রমিকদের কথা না ভাবে, তাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামতে হবে, এমনই জানান শ্রমিক পক্ষ। পূর্ব মেদিনীপুর জেলা আইএনটিটিইউসির কার্যকরী সভাপতি শিবনাথ দাসের বক্তব্য, শ্রমিকদের আন্দোলনকে মান্যতা দেয়া হলেও বিক্ষোভকে সমর্থন করা যাবে না। শ্রমিক কর্তৃপক্ষদের নিয়ে যাতে দ্রুত সমস্যার সমাধান করা হয় তার ব্যবস্থা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে কারখানায় কোনো ইউনিয়ন না থাকার ফলে কারখানা কর্তৃপক্ষ তাদের নিজেদের মতো করে শ্রমিকদের সাথে ব্যবহার করে যাচ্ছে। স্থানীয় শ্রমিকদের গুরুত্ব না দিয়ে অন্য রাজ্য থেকে শ্রমিকদের নিয়ে এসে কাজ করছে। ইউনিয়ন না থাকার কারণে স্থানীয় শ্রমিকরা তাদের সমস্যাগুলি প্রকাশ করতে পারছে না। রঞ্জন মাইতি রিপোর্ট, নিউজ RCBS। সোমবার একদিনের আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠের মাঠে। পরিচালনায় ছিল ফ্রেন্ডলি সকার কাপ কমিটি। খেলায় অংশগ্রহণ করে 8টি স্কুল। সোমবার ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠের মাঠে একদিনের আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো, যে খেলাটির নাম দেওয়া হয়েছে ফ্রেন্ডলি সকার কাপ। মোট 8টি স্কুলের ছাত্ররা এই খেলায় অংশগ্রহণ করে। পরিচালনায় ছিল ফ্রেন্ডলি সকার ক্লাব কমিটি। 8টি স্কুল হলো পশ্চিম মেদিনীপুরের ভেমুয়া হাই স্কুল, বরিশা হাই স্কুল, লক্ষ্মীবাড়ি হাই স্কুল, ময়না থানার দক্ষিণ ময়না হাই স্কুল, রামচন্দ্রপুর হাই স্কুল, তিলখোজা হাই স্কুল প্রমুখ। ময়না ফ্রেন্ডলি সকার কাপ কমিটি আয়োজিত ফ্রেন্ডলি সকার কাপ প্রতিযোগিতা দ্বিতীয় বর্ষে আজ আমাদের চূড়ান্ত ফাইনাল চলছে। এই ফাইনালে আমরা ময়না, পিংলা তথা কাঁথির বিভিন্ন স্কুল থেকে স্কুলের ছাত্ররা খেলোয়াড়রা খেলতে এসেছিল। প্রচুর জনসমর্থন, এলাকাবাসীর চাহিদা এবং দুরন্ত ফাইনাল উপভোগ করছে। কৃতজ্ঞ এলাকাবাসীর প্রতি, আবার যাতে পরের বছর বিভিন্ন স্কুল, পূর্ব মেদিনীপুরে বিভিন্ন স্কুল নিয়ে আরও জোরদার আমরা ফাইনাল করতে পারি। অসিত বেরা, যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। কৃষি সংক্রান্ত সব রকম খোঁজ খবর রাখতে নিয়মিত চোখ রাখুন নিউজ RCBS এর কৃষি কথায়। কৃষিক্ষেত্রে জৈব সার ব্যবহারে উদ্যোগী হয়েছে কৃষি দপ্তর। দেবরা ব্লকের পণ্ডত গ্রামে প্রায় 100টি কৃষক পরিবারে কেঁচো সার তৈরির জন্য পিট তৈরি করা হয়েছে কৃষি দপ্তরের উদ্যোগে। নিম পাতা ফুটিয়ে নিম তেল তৈরি করে জমিতে কীটনাশক হিসেবে প্রয়োগ করা হচ্ছে। আমরা সাধারণত চাষবাস করে থাকি রাসায়নিক সার দিয়ে। দীর্ঘদিনের রাসায়নিক সার ব্যবহারের ফলে চাষের জমির মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে কৃষিক্ষেত্রে উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে দিন দিন। তার জন্য বর্তমানে কৃষি বিজ্ঞানীরা রাসায়নিক সার ব্যবহার না করে কৃষিক্ষেত্রে জৈব সার ব্যবহারের দিকে বেশি গুরুত্ব আরোপ করেছেন। সে কারণে কেন্দ্র এবং রাজ্য সরকারের উদ্যোগে কৃষি দপ্তরের মাধ্যমে রাজ্যের বিভিন্ন জায়গায় বেশ কিছু প্রকল্প চালু করা হয়েছে, যার মাধ্যমে সাধারণভাবে চাষিদের কৃষিক্ষেত্রে জৈব সার ব্যবহারের ক্ষেত্রে বেশি করে ধারণা দেওয়া হচ্ছে এবং কৃষিক্ষেত্রে জৈব সার ব্যবহারের ব্যাপারে উদ্যোগী করা হচ্ছে। এই মুহূর্তে আমরা মূলত অর্গানিক সিস্টেমে কিভাবে চাষবাস করবো এই নিয়ে আমরা এডিএ অফিস, মানে আমাদের ডেবরা যে এডিএ দপ্তর, মানে এগ্রিকালচার দপ্তর, ওই দপ্তর থেকে মূলত আমরা অনুপ্রেরণা পাই যে PKVY অর্থাৎ পরম্পরায় কৃষি বিকাশ যোজনার আওতায় যে আমরা যে পুরানো যে একটা কৃষি পদ্ধতি,
পুরোপুরি অর্গানিক পদ্ধতিতেই চাষ করা সম্ভব সেটা জানতে পারলাম। যে আমাদের বিভিন্নভাবে মানে আমাদের আশপাশে যে জৈব পদার্থগুলো রয়েছে বা জৈব উপাদান রয়েছে সেগুলোকে আমরা ভার্মি কম্পোস্ট ফিড বানিয়েছি। ফিডগুলো আমাদের সরকারি সহায়তা আমরা পেয়েছি এবং ওই ভার্মি কম্পোস্ট ফিডের মধ্যে আমাদের বাড়ির যে গোবর বা গরুর মূত্র সেই মূত্রগুলোকে আমরা ব্যবহার করছি এবং যে আমাদের পাশের মানে বন জঙ্গলে যে নিম পাতা বা করঞ্জা পাতা এগুলো পেয়ে থাকি ওইগুলোকে আমরা কুচিয়ে তাতে মানে সেদ্ধ করে তার যে রস দিয়ে বা ওই তার সাথে গাভীর মূত্র দিয়ে চাষ করলেও বা চাষিদের জমিতে যদি স্প্রে করা যায় মূলত আমরা ওটা 500 ml মতো ওই গরুর মূত্রটা ব্যবহার করি। তার সাথে আমরা ওই যে মিশ্রণটা নিম পাতা এবং করঞ্জার যে মিশ্রণটা ওটাও প্রায় 500 ml এর মতো প্রতি ট্যাঙ্কে দিয়ে আমরা স্প্রে করলে প্রায় 15 থেকে 20 দিন পর্যন্ত আমরা বিভিন্ন কীটপোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করতে পারি। তেমনই একটি প্রকল্প বায়ো ভিলেজ বা জৈব গ্রাম প্রকল্প। এই প্রকল্পে চাষিদের কৃষিক্ষেত্রে জৈব সার ব্যবহারের ব্যাপারে বিশেষ ট্রেনিং দেওয়া হচ্ছে এবং হাতে নাতে জৈব সার তৈরি করে কৃষিক্ষেত্রে প্রয়োগ করারও চেষ্টা চালানো হচ্ছে। ডেবরা ব্লকের পণ্ডত গ্রামের প্রায় 100টি কৃষি পরিবারে জৈব সার তৈরির জন্য ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার তৈরির জন্য পিট তৈরি করা হয়েছে কৃষি দপ্তরের উদ্যোগে। আমাদের ডেবরা ব্লকে যে পিকেভিআই অর্থাৎ পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা এই স্কিমের অন্তর্গত দুটো ক্লাস্টার হয়েছে। মেনলি নাম্বার 1 হচ্ছে পণ্ডত ক্লাস্টার, নাম্বার 2 হচ্ছে বাঁকাকুল ক্লাস্টার। এই দুটো ক্লাস্টারে টোটাল 50 জন মিলিয়ে মোট 100 জন চাষি মিলে এই পিকেভিআই স্কিমটা চলছে। আমাদের মোট এরিয়া হচ্ছে 50 একর করে, মোট 100 একর জমি এবং এখানে আমরা মূলত পুরোপুরি জৈব কোথায় চাষবাস করা শুরু করেছি। গত বছর থেকে স্কিমটা শুরু হয়েছে এবং এখানে মোট দুটি ক্লাস্টারে 50+50 মানে 100খানা ভার্মি কম্পোস্ট ইউনিট তৈরি করা হয়েছে, যেখানে কৃষকরা নিজের ভার্মি কম্পোস্ট তৈরি করছেন এবং চাষের কাজে ব্যবহার করছেন। এছাড়া এই স্কিমের মাধ্যম দিয়ে আমরা এবারে সুগন্ধি যেটা গোবিন্দভোগ ধানের চাষ করা হচ্ছে এবং সেটা সম্পূর্ণভাবে জৈব পদ্ধতিতে করা হচ্ছে, যেখানে ফেলে দেওয়া বর্জ্য পদার্থ এবং গোবর জমিয়ে রেখে কেঁচো সার তৈরি করা হচ্ছে। নিম পাতা ফুটিয়ে বিশেষ পদ্ধতিতে নিম তেল তৈরি করা হচ্ছে, যা কৃষিক্ষেত্রে কীটনাশক হিসেবে ব্যবহার করা হচ্ছে। এর ফলে কৃষিক্ষেত্রে যেমন বহুল পরিবর্তন ঘটেছে, তেমনি উৎপাদন ব্যবস্থারও যথেষ্ট উন্নতি ঘটেছে। সঙ্গে সঙ্গে মাটির উর্বরা শক্তিও বৃদ্ধি পাচ্ছে। আগামী দিনে যাতে রাজ্যের সব জেলাতেই কৃষিক্ষেত্রে এমন পরিবর্তন ঘটানো যায়, সেদিকে বিশেষ নজর দিয়েছে কৃষি দপ্তর। এছাড়া এই প্রজেক্টের মাধ্যম দিয়ে এখানকার যে মহিলারা রয়েছেন তারা নিজেরা তৈরি করছেন জৈব কীটনাশক এবং জৈব ছত্রাকনাশক, যেটার জন্য আমরা ট্রেনিং দিয়েছি তাদেরকে এবং তারা এখন বর্তমানে সেগুলো কৃষিকাজে ব্যবহার করছেন এবং কোনোরকম রাসায়নিক সার এবং রাসায়নিক পেস্টিসাইড ছাড়াই আমরা এই গোবিন্দভোগ চাষটা করছি এবং ভবিষ্যতে আমাদের এই 3 বছরের স্কিম এবং 3 বছরের স্কিমের পরে এটাকে মার্কেটে কিন্তু পুরোপুরিভাবে জৈবভাবে এটাকে মার্কেটে আনা হবে। প্রসূন ব্যানার্জি রিপোর্ট, নিউজ RCBS। পুজো প্রায় দোরগোড়ায়, উদ্যোক্তারা প্রতিমা প্যান্ডেল তৈরিতে ব্যস্ত। নাওয়া খাওয়ার সময় ভুলে তারা প্রস্তুত হচ্ছেন পুজোর জন্য। কেমন চলছে তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি, তা জানতে RCBS বাংলা পৌঁছে যাচ্ছে তাদের কাছে। কোলাঘাটের যুব সংঘের পুজোয় প্রতিবারেই মণ্ডপ সজ্জায় থাকে প্রকৃতির ছোঁয়া। এবারেও তার অন্যথা হয়নি। দাক্ষিণাত্যে তিরুপতি মন্দিরের আদলে তৈরি হচ্ছে যুব সংঘের মণ্ডপ। মণ্ডপ সজ্জায় ব্যবহৃত হচ্ছে প্রায় 25,000 চুপড়ি।
যতগুলি পুজো হয় তার মধ্যে, যতগুলি পুরনো পুজো হয় তার মধ্যে যুব সংঘের পুজো কিন্তু অন্যতম। এটি তাদের 69 বছরের উদ্যোগ। পুরো মণ্ডপ এখনও যদিও তৈরিটা সম্পূর্ণ হয়নি, কিন্তু দাক্ষিণাত্যে যে তিরুপতি রয়েছে, তিরুপতি মন্দির রয়েছে, সেই তিরুপতি মন্দিরের আদলে কিন্তু গোটা মণ্ডপ তৈরি হচ্ছে। পুজো যেহেতু আর মাত্র কয়েকটা দিন বাকি, তাই জোর কদমে প্রস্তুতি চলছে এখানে। প্রায় 25,000 চুপড়ি দিয়ে তৈরি হতে চলেছে তিরুপতি মন্দিরের আদলে এই মণ্ডপ। প্রতিমা কিন্তু সেই সাবেকি বাংলা ডাকের সাজ থাকবে প্রতিমার অঙ্গে। আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, তার মধ্যেই এখনও প্রতিমা এবং মণ্ডপের কাজ কিন্তু অসম্পূর্ণ। কিভাবে এত দ্রুত গতিতে কাজ চলবে, কিভাবে এগোবেন এই সংস্থার সদস্যরা, তা জানতেই কিন্তু আমরা সরাসরি এই সংস্থার সদস্যদের সাথে একটু কথা বলে নেব। যেহেতু পুজো একদম সামনে, কিন্তু আপনাদের প্রায় অনেকটাই অসম্পূর্ণ এখনো পর্যন্ত রয়েছে, তো সেই দিক থেকে দেখতে গেলে মানে এত দ্রুত গতিতে কাজটা এগোবে কি করে? না, অ্যাকচুয়ালি আমাদের যিনি প্যান্ডেল করেন সেই দাদার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। উনি এই লাস্ট 7 দিনে দিন রাত এক করে টোটাল প্যান্ডেলটা পঞ্চমী রাত্রিবেলা সম্পূর্ণ করে দেন। বলছি যে প্রত্যেক বছর আপনাদের বিভিন্ন রকম আইডিয়া দিয়ে আপনারা মণ্ডপ তৈরি করেন, তো কোনো বছর থাকে বাঁশের কাজ, এই সমস্ত থাকে। এবছরও আপনারা বললেন যে হোগলা দিয়ে পুরো কাজটা তৈরি, আগের বছর হোগলা ছিল, এবছর চুপড়ি দিয়ে পুরো কাজটা তৈরি হবে। তো এই যে একটা অভিনবত্ব, মানে হোগলা, চুপড়ি, তারপরে বাঁশ, এইগুলোর মানে আইডিয়াটা কিভাবে আসে আপনাদের? আমরা পুরাতন সাবেকি সেই বিভিন্ন স্টাইলের পুরাতন জিনিসটাকে নিয়ে আসার জন্যই আমরা চাইছি যে ঠিকঠাকভাবে যেন মানে গতানুগতিক যে কাপড়ের প্যান্ডেল হয়, সেই প্যান্ডেলের থেকে বেরিয়ে এসে আমরা প্রত্যেক বছরই একটা নতুন কিছু জিনিস দিয়ে, যাতে অ্যাকচুয়ালি আমরা কলকাতায় তো বিভিন্ন নতুন নতুন পরিকল্পনায় পুজো থিম প্যান্ডেল হয়, কিন্তু আমাদের গ্রাম বাংলার বহু মানুষের পক্ষেই কলকাতায় ঠাকুর দেখা সম্ভব হয় না। তো আমরা তাই জন্যে কলকাতার ওই অভিনব উদ্যোগ থেকেই উৎসাহিত হয়ে যাতে এখানকার গ্রাম বাংলার সাধারণ মানুষও যাতে সেই স্বাদ একটু পায়, তার জন্যই একটু আলাদা রকম জিনিসপত্র দিয়ে প্রত্যেকবারেই চেষ্টা করি যাতে প্যান্ডেলটা আমাদের অন্যরকম হয়। প্রতি বছরই প্রকৃতি থেকে তুলে আনা কিছু জিনিস দিয়ে এখানকার প্যান্ডেল তৈরি হয়, যাতে তারা প্রকৃতির কাছাকাছি থাকতে পারেন। এবং সবথেকে বড় কথা, কলকাতার ঠাকুর যারা দেখতে পান না, অর্থাৎ জেলাবাসী, তারা যাতে কলকাতার সেই থিমের যে স্বাদ তা কিছুটা পেতে পারেন, সেই জন্যই কিন্তু এখানে এরকম অভিনব জিনিস দিয়ে মণ্ডপ তৈরি করা হয় প্রতি বছরই, এমনটাই জানিয়েছেন সংস্থার সদস্যরা। কোলাঘাট থেকে ক্যামেরায় পুলক বেরার সঙ্গে সুলগ্না ভট্টাচার্য, RCBS বাংলা। কোলাঘাটের পুলসিটা সার্বজনীনের এই পুজো আসলে গোটা গ্রামের পুজো। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এখানে পুরুষদের পাশাপাশি পুজো কমিটিতে রয়েছেন মহিলাও। প্রতিমার থিম বিবর্তনের পথে মানুষ। শহরের গ্ল্যামার এবং আর্টিফিশিয়ালিটি ছেড়ে যদি আপনার মন চায় যে আপনি একটু গ্রামে গিয়ে
মাটির গন্ধ পাবেন, সেখানে একটা ফ্যামিলি যে পরিবেশ, পারিবারিক পরিবেশের মধ্যে এবারের পুজোটা এনজয় করবেন, তাহলে কিন্তু আপনি চলে আসতেই পারেন পুলসিটা সার্বজনীন দুর্গোৎসবে। প্রায় 71 বছর ধরে গ্রামের মানুষরাই কিন্তু নিজেরাই এই পুজোর খুঁটিনাটি, প্রতিমা থেকে শুরু করে মণ্ডপ সব কিছুই নিজে হাতে করে তৈরি করেন। গ্রামের মাঝে রয়েছে শিব মন্দির। প্রশস্ত শিব মন্দির চত্বরেই গ্রামের মানুষেরা সবাই মিলে এই পুজো করেন। পুলসিটা সার্বজনীন দুর্গোৎসব আসলে গোটা গ্রামেরই পুজো। নির্মল বাংলা এবং নির্মল পরিবেশই শুধু নয়, নির্মল মনেরও স্বপ্ন দেখছেন তারা। 71 বছর ধরে পুজো চলছে। প্রতিমার এবছরের থিম বিবর্তনের পথে মানুষ। মণ্ডপ তৈরি চলছে জোর কদমে, কিন্তু প্রতিমাও এখনও অনেকটাই অসম্পূর্ণ। তবে এখানকার প্রতিমায় এবছর একটা অভিনবত্ব রয়েছে। এখানের প্রতিমায় দেখানো হয়েছে বিবর্তনের পথে মানুষ, অর্থাৎ মানুষ আদিমকালে ঠিক কীরকম ছিল, কালের গতিতে চলতে চলতে এখন মানুষ কীরকম হয়ে গিয়েছে তা কিন্তু প্রতিমার সঙ্গেই এখানে দেখানো হয়েছে। মূর্তি আকারে দেখানো হয়েছে প্রত্যেকটাই। গ্রামের মানুষরা তো সবাই মিলে এই পুজো করেন। পুজোর কয়েকটা দিন তারা কেমনভাবে কাটান, কতটা উপভোগ করেন এই পুজো, তা জানতে আমরা পুজোর যারা উদ্যোক্তা রয়েছেন একটু তাদের সঙ্গে কথা বলে নেব। পুজোয় কটা দিন, মানে কি কি থিম আপনাদের এখন পরিকল্পনার মধ্যে আছে? যদিও এখনও কোনোটাই কমপ্লিট হয়নি, কি কি থিম রয়েছে? আমাদের মেনলি থিম আছে, ঠাকুরের মধ্যে আছে বিবর্তনের পথে মানুষ, মানে মানুষ আগে কী রকম ছিল আর এখন বর্তমানে কি, সেটা নিয়ে আমরা করছি বিবর্তনের পথে মানুষ। আর এর চাইতেও যেটা আমরা মানুষের কাছে তুলে ধরতে চাচ্ছি, নির্মল বাংলা। নির্মল বাংলা বলতে শুধু যে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে দেখাবো এটা নয়, এটা চাচ্ছি যে একজন জাতপাত, বিভিন্ন জাতপাতের মানুষ একসঙ্গে সহাবস্থান করছে এবং এক সম্প্রদায়ের মানুষ অন্য একটা সম্প্রদায়ের যে উৎসব অনুষ্ঠানে যোগদান করছে কিভাবে। এবং এখানে আরেকটা বিশেষ করে বলার যেটা দরকার আছে, ইয়াসিন পাঠান, যে কিনা মুসলিম হয়েও আমাদের বাঙালিদের মন্দির সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে এবং বিভিন্নভাবে তার এই কাজের স্বীকৃতি স্বরূপ তাকে রাষ্ট্রপতি পুরস্কার দিয়েছে, তাকেও আমরা এই থিমের মধ্যে তুলে ধরছি। এবং বর্তমান সমাজ গঠনে মহিলাদের ভূমিকা খুব বড়, সেক্ষেত্রে সেই জন্য মহিলাদের যে স্বয়ম্বর একটা গোষ্ঠী, সেই মহিলা স্বয়ম্বর গোষ্ঠী কী কাজ সেটা তো ওইভাবে তুলে ধরছি আমরা, এবং সেটা থাকবে অনেক পোস্টারের মধ্য দিয়ে এবং মডেলের মধ্য দিয়ে। এছাড়াও এখানে থাকছে একটা গ্রামীণ পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, যেখানে থাকছে নদী এবং তার পাশে চাষের জমি চাষ করছে চাষিরা, এবং থাকছে পাশাপাশি মন্দির থাকছে, মসজিদ থাকছে, স্কুল বাড়ি, এইসব সব মিলিয়ে মোটামুটি একটা নির্মল বাংলা বলতে আমরা এটাই বোঝাচ্ছি। আমরা অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু কোথাও দেখিনি যে কোনো মহিলা আর কি, মানে পুজোর সম্পাদিকা, একজন সম্পাদক এবং একজন সম্পাদিকা। তো আপনারা গ্রামের সবাই মিলে এই পুজোটা করেন, হ্যাঁ, সেক্ষেত্রে কেমন লাগে? খুবই ভালো লাগে। এমনকি আমরা যে আমাদের সঙ্গে যা ইনারা যে যুক্ত করেছেন, আমরা চাইছি আরও মায়েরা এগিয়ে আসুক আমাদের কাছে। আমরাও মহিলা মণ্ডল থেকেই এখানে এসেছি, কিন্তু এখন আমরা চাইছি, এবছর অনেকেই বলছে আমরাও তোমাদের পাশে এসে থাকবো, আর ওরাও খুব আনন্দ করবে, এটাই ধারণা। আর এবছর আমাদের বাচ্চাদের নিয়ে একটা প্রোগ্রাম রেখেছি ষষ্ঠী আর পঞ্চমীর দিন। এই যে পুজোর মানে একদম লাস্ট দিনে যে সিঁদুর খেলাটা হয়, সেটা নিশ্চয়ই তাহলে খুব জমবে। হ্যাঁ, অবশ্যই, ওটা সব আশাপাশি যত মা বোন যা আছে প্রত্যেকে এসে খুব আনন্দ করে, হইচই করে। এবার সিঁদুর খেলা তো এইসব তো আছেই, হ্যাঁ, ওরা মানে ওই সময় যত যা রাগ হিংসা যাই থাকুক না কেন, একসঙ্গে আমরা ওই সময় মিলিত হই।
গ্রামে এই যে শিব মন্দিরটি রয়েছে, সেই শিব মন্দিরের যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণ চত্বরেই কিন্তু পুলসিটা সার্বজনীনের পুজো প্রতি বছরই অনুষ্ঠিত হয়। গ্রামের সমস্ত মানুষ আনন্দে অংশগ্রহণ করেন এই পুজোয়। শুধু পরিবেশের নির্মলতা নয়, মনের নির্মলতাও কিভাবে ফুটিয়ে তোলা যায় তা কিন্তু এবছর তাদের পুজোয় প্রকাশিত হতে চলেছে। এই পুজো নিয়ে নানা রকম পরিকল্পনা রয়েছে এই অঞ্চলের মানুষদের। নিশ্চিতভাবে তারা নানান রকম আনন্দ করবেন এই কর্মসূচিও কিন্তু করে রেখেছেন। কিন্তু এখন যা অবস্থা, প্রতিমাও অসম্পূর্ণ, প্যান্ডেলও অসম্পূর্ণ, প্রতিদিন আবহাওয়া খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে, তাই শেষ মুহূর্তে কিভাবে সপ্তমীর দিন সমস্তটা সম্পূর্ণ করা যাবে তা নিয়ে চিন্তায় রয়েছেন সদস্যরা। কোলাঘাট থেকে ক্যামেরায় পুলক বেরার সঙ্গে সুলগ্না ভট্টাচার্য, RCBS বাংলা। নিউজ RCBS আজ এ পর্যন্তই। ফিরে আসবো আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।